কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। এখন ছোট্ট একটুখানি খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। গরমা গরম ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা। দেখছো যে কালো কালো পুড়ে যায়নি, অল্প চিনি দিয়ে ভাজা হয় মিষ্টতা আসার জন্য, তার জন্য এই কালারেশনটা এসছে। মিষ্টি সুজি, কিশমিশ আর আমন্ডস দিয়ে, আর বাঙালির মোস্ট ফেভারিট আর লুচির একদম অমর জুটি, আলু দিয়ে হিঙের তরকারি। অনেকের বাড়িতেই এই প্রিপারেশনটা মানে হলুদ ছাড়া হয়, তাহলে দেখতে সাদা হয়। তো বরাবরই আমি হলুদ দিয়েই খেয়ে এসেছি, বাকি টেস্ট তো সেমই থাকে। আলু হিঙের তরকারি, এটা তো একটা ইমোশন, বাঙালিদের জন্য অনেক কিছু ইমোশন। যাই হোক, এই কথাটাকে আমি কেটে উড়িয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি সুজয়, তোমাদের হচ্ছে সুজয় ক্রনিকলস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের জীবনটাকে ভালোভাবে উপভোগ করছো। লুচির ওপরে এই ছালটা, ছোটোবেলায় তো এটা খাওয়ার জন্য কি এক্সাইটেড থাকতাম। প্রথমে এটা দিয়েই খাবো, চিড়ে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে, জবরদস্ত ব্যাপার। আর আলু হিঙের তরকারির খুব সুন্দর একটা গন্ধ হয়। এটা নিয়ে কিছু বলতে চাওয়ার দৃশ্যটা এটাই বলবো, নুন ঠিকঠাক, আলুও ভালো সেদ্ধ হয়েছে। যখন কাঁচা লঙ্কাটা মুখে গেল, আসল ফ্লেভারটা এলো। লুচি দিয়ে বোধহয় সব থেকে ভালো এই তরকারিটাই আমার লাগে। তোমরা সব থেকে বেশি লুচি কী দিয়ে খেতে পছন্দ করো? মাংস দিয়ে, নাকি বেগুন ভাজা দিয়ে, না কী দিয়ে, গুড় দিয়ে, নাকি এরকম আলু দিয়ে, নাকি আলুর দম দিয়ে? কমেন্ট করে লিখতে পারো। দুটো বেগুন ভাজা আছে, বাহ, বীজ অনেক কম। এই বেগুন ভাজাগুলো খেতে না একদম হ্যাবক হয়। হোক দেখতে একটু কালো, চিনি দেওয়াতে খেতে হেভি লাগছে। বাকি এরকম বীজ ছাড়া বেগুন ভাজা, উফ, অমৃত। মিষ্টি সুজিটাও অল্প খাই। এই বাবা, শক্ত হয়ে গেছে। উপরে যে ছোটো এলাচ দেওয়া রয়েছে গুঁড়ো করে, ভালো লাগছে। মিষ্টিও ঠিকঠাক, টু দ্য পয়েন্ট। ঘিয়ের ফ্লেভারটা একটু কম, আরটা একটু কম গেছে, তবে একদম ফ্যান্টাবুলাস হচ্ছে খাওয়াটা। মৌরি গেছে। ভিডিওর এই পোর্শনটাকে এই অবধিই রাখছি, এরপরে অন্য পোর্শন। লাস্টের ভিডিওতে আমি ফাইন্যান্স রিলেটেড কিছু টপিক তুলেছিলাম, আর তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তোমরা আমার কাছ থেকে যদি কিছু জানতে চাও, যদি কোনো পার্সোনাল কোনো ব্যাপার জানতে চাও, তাহলে আমাকে ইমেল করো। তো ইমেল তোমরা কেউ করোনি, কিন্তু আই এম ভেরি থ্যাঙ্কফুল যে তোমাদের মধ্যে কেউ কেউ আমার কাছ থেকে কিছু জিনিস জানতে চেয়েছো, কিছু সাজেশনস দিয়েছো পার্টেনিং টু ফাইন্যান্স। সকলের প্রথমে আমি বলতে চাইছি, এক্সভিজে মানে শ্রেয়া ব্যানার্জি আর ইয়োর বাডি আমাকে জেনারেলি সাপোর্ট করার চেষ্টা করেছো, এন্থু দিয়েছো, আর তোমরা সাজেস্ট করেছো যে কেননা একটা আলাদা চ্যানেল খুলি, বিশেষ করে ইয়োর বাডি। তো ইয়োর বাডিকে এটাই বলবো যে দেখো, চ্যানেলগুলো মানে এরকম পটাপট খোলাটা না মানে বলতে সহজ লাগে, তোমাকে আমি ক্রিটিসাইজ করছি না, তোমরা তো সবাই ইউটিউবার নও, কিন্তু এক একটা চ্যানেল খুললে পরে না একটা করে অ্যাডেড মাথা ব্যথা হয়। আমি দুখানা চ্যানেল আমার রয়েছে, একটা সুজয় ক্রনিকলস যেটা এখন তোমরা দেখছো, আর একটা সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস। ওই চ্যানেলটাও তোমাদের কথা মাথায় রেখেই খোলা, যে তোমরা বলতে, দেখতে চাইতে, জানতে চাইতে যে আমার কাছে কি ফ্রেগ্রেন্স আছে আমার কালেকশানে। আমিও ভাবলাম যে দেখো, বাংলা ভাষায় কোনো ফ্রেগ্রেন্স চ্যানেল নেই, কারণ ওটাকে খুলি, তো রেসপন্স খুবই স্লো। আরেকটা চ্যানেল খোলাটা ওর জন্য মানে ইটস ভেরি কম্বারসাম, কারণ মাথার মধ্যে একটা হেডেক থেকে যায় যে নতুন কি কন্টেন্ট দেবো, প্রত্যেক সপ্তাহে অন্তত একটা বা দুটো করে ভিডিও দেওয়াটা জরুরি, নইলে পরে আর কি বা চ্যানেল খুলে কি লাভটা হলো। তো নতুন চ্যানেল খোলাটা ইজ ভেরি ডিফিকাল্ট, আর ইম্পসিবল বলছি না, বাট সেটাকে নিয়ে আমি ভাবনা চিন্তা করবো। এক্সভিজেও মানে শ্রেয়া ব্যানার্জি একই কথা বলেছো, বা বলেছো যে এই চ্যানেলেই কেননা ফাইন্যান্স রিলেটেড টপিক নিয়ে সপ্তাহে একদিন বা দুদিন আলোচনা করি। তো সেই ব্যাপারটাকে আমি মানে কি বলবো, কন্টেমপ্লেট করছি, যে নর্মালি একটা পুরো মানে এই চ্যানেলের মধ্যেই মানে আগাগোড়া ফাইন্যান্স রিলেটেড কথা নিয়ে বকর বকর করবো, নাকি খাওয়া দাওয়ার মাঝেই কথাগুলো বলবো। কারণ আমি চাই যে বেশি থেকে বেশি লোক দেখুক, অ্যাওয়ারনেস লোকের মধ্যে যাক, তারপরে লোক যদি আমার থ্রু দিয়ে ইনভেস্টমেন্ট করতে চায় আমার বিজনেস হবে, বাট সেটা সেকেন্ডারি। আমি চাই বেশি থেকে বেশি বাঙালি জানুক, ইনভেস্ট করুক, পুরো ব্যাপারটাকে বুঝুক, তারপরে ইনভেস্ট করুক, না বুঝে শুনে নয়। আচ্ছা, এরপরে পূর্ণিমা অ্যান্থনি 1196 উনিও মানে সাধুবাদ জানিয়েছেন আমার প্রচেষ্টাটাকে, আর উনি হেলথ রিলেটেড ব্যাপারে জানতে চেয়েছেন, অ্যাজ ইন হেলথ ইন্স্যুরেন্স। তো আমি এটাই বলবো পূর্ণিমা, যে প্রত্যেকটা মানুষের হেলথ ইন্স্যুরেন্স থাকা দরকার, যেটা আমি আগের দিনই বলছিলাম। তোমরা যদি কর্পোরেট লাইফের সঙ্গে যুক্ত থাকো, অফিসে চাকরি করো, তাহলে পরে সেখান থেকেও একটা হেলথ ইন্স্যুরেন্স তোমরা পাবে, কিন্তু তার বাইরেও হেলথ ইন্স্যুরেন্স তোমাদের রাখাটা জরুরি।
আর কেননা মানে যেগুলো বাইরে থেকে তোমরা যে হেলথ ইন্স্যুরেন্সগুলো করবে সেগুলো তোমাদেরকে মোটামুটি 100% পুরো কভার করে, অনেকগুলো ক্যাশলেস হয়। আমি এই বিষয়ে মানে পরে কথাবার্তা বলবো, বাট হ্যাঁ আমি এটা কভার করব। আর বাকি রইল স্প্যান্ডি বয়, স্প্যান্ডি আর দ্য ফুডি বাঙালি বম। তার মধ্যে স্প্যান্ডি বয় জানতে চেয়েছে যে হি ইজ ইন হিজ 20s, যে ওর ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কী হওয়া উচিত। এবারে স্প্যান্ডি, ইউ আর ইন ইউর 20s, এবার তোমার বয়স কত, 20 না 29, যে কোনো একটা কিছু হতে পারে। আমি ধরে নিচ্ছি ইউ আর ইন ইউর আর্লি 20s, 25-এর কমে হবে, কারণ তুমি মাঝে মধ্যেই লেখো যে মানে ইউ আর অ্যাপিয়ারিং ফর সার্টেন এক্সামস। তো স্প্যান্ডি, দিস ইজ এ ভেরি গুড টাইম যে তুমি ইনভেস্টমেন্ট নিয়ে যে মানে ভাবনা চিন্তা করছো, দেয়ার ক্যান বি নাথিং বেটার দ্যান দ্যাট। আমি জানি না তুমি চাকরি পেয়েছো কি পাওনি, বা কোনো কাজ করো কি করো না, বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কি যুক্ত নাও, বা এখনও বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে পকেট মানি নিচ্ছ কি নিচ্ছ না। তো তোমার যেটাই ইনকামের সোর্স হয়ে থাক, আমি তোমাকে এটা অ্যাডভাইস করবো যে ইমিডিয়েটলি একটা এসআইপি করা স্টার্ট করো। এটা থেকে দুটো জিনিস হবে, এক তোমার সেভিংসের একটা অভ্যাস হবে, কেননা ওই বয়সে এসে প্রত্যেকে, আমিও তো ওই বয়সটা পেরিয়ে এসেছি, মানে টাকাটা হাতে পেলে পরে বিভিন্ন রকমভাবে খরচা করার একটা প্রবণতা হয়। সে প্রবণতা থেকে আমি এখনও ছাড় পাইনি, তো তোমাকে আমি কি জ্ঞান দিচ্ছি, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। বাট হ্যাঁ মানে সেভিং করো, এবং সেই সেভিংটার পরে ব্যাপারটাকে কিন্তু ঘরের মধ্যে বা ব্যাংকে রেখে দিও না, ব্যাপারটাকে মার্কেটে ইনভেস্ট করো। ব্যাংক যে তোমাকে ইন্টারেস্টটা দেয়, সেভিংসে রাখো বা এফডি দাও, কত পার্সেন্ট সেটা কথা আমি বলছি না, সেটা কথা আমি আগের ভিডিওতে বলেছি। ব্যাংক মনে হয় মানে ব্যাংক যে তোমাকে টাকাটা দিচ্ছে, ব্যাংক কোত্থেকে দিচ্ছে, ব্যাংক যে বিভিন্ন রকম লোকদেরকে লোন দেয়, সেখান থেকে ব্যাংকের একটা আয় হয়। ব্যাংকে আমরা যে মানে লামসাম টাকাগুলো রাখি, ব্যাংকও তো সেটাকে মার্কেটেই খাটাচ্ছে। তো মার্কেটে খাটিয়েই ব্যাংক একটা নিজের পোর্শন রেখে বাকি কিছুটা তোমাদেরকে দেয়, একটা পার্সেন্টেজ তোমাদেরকে দেয় এজ ইন্টারেস্ট। তো মানে বুঝতে পারছো, ব্যাংক যখন স্বয়ং মার্কেটের মধ্যে টাকা খাটাচ্ছে, তাহলে তোমাদের বা আমাদের বাঙালিদের বা যারা আমার চ্যানেল দেখছো বা না দেখছো, আমাদের মার্কেটে টাকা খাটাতে তো ভয় কিসে? ভয়টা একটাই, যে এফডিতে আমরা একটা এমন রিটার্ন পাবো যেটা কিনা আমরা প্রত্যেক বছর পাবো উইদাউট এনি ফল্ট, যদি খুব এদিক ওদিক না হয়। সেভিংসেও একটা মানে নামমাত্র রিটার্ন পাওয়া যায় 2-2.5%। তো ইজ দিস এনাফ টু বিট ইনফ্লেশন? অ্যাবসলিউটলি নট। ঠিক আছে, মার্কেটে আমি এর জন্য বলছি যে পড়াশোনা করে ইনভেস্ট করো, নইলে পরে আমার মতো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের থ্রু দিয়ে ইনভেস্ট করো। নিজেরা জেনে করো, কোনো আপত্তি নেই, না জেনে করতে যেও না। ওর কাছে যাবো, আমার অনেক টাকা বেরিয়ে যাবে, কিচ্ছু টাকা বেরোবে না। আগের দিন একটা হিসাব দিয়েছিলাম যে তোমরা যদি 5 কোটি টাকা আমার থ্রু দিয়ে ইনভেস্ট করো, তাহলে পরে মাসিক আমি সেখান থেকে 5,000 পাবো অ্যাজ টুয়েলভ কমিশন। বোঝাতে পারলাম? মানে সেটা কিচ্ছু না। যার কাছে 5 কোটি থাকবে, তার যদি 5 কোটি থেকে 5,000 টাকা যায়, এবং তার কাছ থেকেও 5,000 টাকা যে যাচ্ছে তা নয়, এটা একটা বড় ব্যাপার। যাই হোক, তো মানে এইটা হচ্ছে হিসেব, ঠিক আছে? সো মানে দ্যাট ইজ পিনাটস। যার কাছে 5 কোটি রয়েছে, তার কাছে 5,000 টাকা খরচা করা ইজ লাইক পিনাটস। তো এইটা গেল স্প্যান্ডি বয়ের ব্যাপার, যে স্প্যান্ডি বয় তুমি 1,000 টাকা করে হলেও এসআইপি করা চালু করো। এসআইপি কিন্তু বাই দ্য ওয়ে 100 টাকার থেকেও স্টার্ট করা যায়। আর তারপরে গেট ইন টাচ উইথ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। তোমার যদি কোনো পার্সোনাল কোয়ারি থাকে যেটা কিনা তুমি কমেন্টে মানে শেয়ার করতে দ্বিধাবোধ করছো, আমার ইমেল আইডি আছে, সেখানে লেখো। সেখানে চাইলে তুমি তোমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, আই গেট ইন টাচ উইথ ইউ। বাট এই ব্যাপারটাকে সর্ট আউট করো, যত তাড়াতাড়ি করবে তত মঙ্গল। কেন মঙ্গল, এবার সেটা এখন আমি বলছি। আগের দিন আমি বলছিলাম যে মিউচুয়াল ফান্ডসের টাকাটা কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে ক্যালকুলেটেড হয়, সেইভাবে ব্যাপারটা বাড়ে। আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম, সেটাকে এখন আমি রিপিট করছি না। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? অ্যামাউন্ট ইকুয়াল টু পি, তাই তো? ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস R/N ব্র্যাকেট ক্লোজ টু দ্য পাওয়ার N ইন্টু টি। এনটা বেসিক্যালি কি আছে? এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট যেটা তোমরা পাবে। পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপালটা তোমাদের হাতে। ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস R/N, আর হচ্ছে রেট অফ রিটার্ন, সেটা মার্কেটের হাতে, সেটা তোমার হাতে নেই, আমার কারুর হাতে নেই। বাই এন, এন হচ্ছে যে মানে কত ফ্রিকোয়েন্সিতে তোমরা ইন্টারেস্টটা পাচ্ছ বছরে। আমি ধরছি বছরে একবার ইন্টারেস্ট পাবে, অ্যানুয়ালি করলে সুবিধা। তার মানে হচ্ছে এন হচ্ছে 1 ব্র্যাকেট ক্লোজ টু দ্য পাওয়ার N ইন্টু টি। এন মানে যদি 1 হয়, তাহলে এনটাকে তোমরা নালিফাই করতে পারো, কারণ 1 দিয়ে যেটাকে গুণ করবো সেই ফিগারটাই হবে। টিটা হচ্ছে টাইম হরাইজেন, মানে কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করছো, সেটাও তোমাদের হাতে। তার মানে পুরো ইকুয়েশনটার মধ্যে পি তোমার হাতে প্রিন্সিপাল অ্যামাউন্ট, টি তোমার হাতে টাইম হরাইজেন। একমাত্র রেট যেটা মার্কেট তোমাকে দেবে সেটা তোমরা জানো না, আমিও জানি না, পৃথিবীর কেউ জানে না। যদি ওয়ারেন বাফেট স্বয়ং আসেন, উনিও জানবেন না। যদি স্বর্গীয় লেট ঝুনঝুনওয়ালা আসেন, রাকেশ ঝুনঝুনওয়ালা, উনিও পারবেন। ঠিক আছে, তো তোমার হাতে যেগুলো আছে, ট্রাই টু কন্ট্রোল দোজ থিংস। টাইম হরাইজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউ আর ইন ইউর 20s, আমি গেস করছি আর্লি 20s বা মিড 20s। এখন থেকে তুমি যদি টাকা পয়সা এসআইপি করা শুরু করো,
মানে বাই দ্য টাইম ইউ আর 40 ইউ উইল বি এবল টু অ্যাকিউমুলেট সো মাচ অফ মানি রাদার ওয়েলথ দ্যাট ইজ গোয়িং টু বি জেনারেশনাল। তুমি তো আর প্রত্যেক মাসে 1,000 করবে না। তুমি যদি ব্যবসায় নামো বা তুমি যদি চাকরি করো বা তুমি যদি ধরো ডাক্তারি করো, সিগনিফিকেন্টলি তোমার এসআইপির অ্যামাউন্টটা বাড়বে, তাই তো? তুমি মানে কোটিপতি তো আমি কম বলছি, বাই দ্য টাইম ইউ আর 40-45 যদি 15 বছর 20 বছর ইনভেস্টমেন্ট করতে পারো, 45 বছরে ইউ ক্যান হ্যাপিলি রিটায়ার। বউ বাচ্চা নিয়ে সমস্ত কিছু নিয়ে মানে পায়ের ওপর পা তুলে তুমি দিন কাটাতে পারবে। ইউ উইল বি আ মাল্টি মিলিনিয়ার। এটা বলছি না যে প্রত্যেক মাসে 1,000 টাকা করলে সেটা হবে। যখন তোমার ইনকাম বাড়বে তুমি এসআইপিটাকেও বাড়াবে, তাহলে পরে মানে ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওর্ড দ্যাট বাই 45 ইউ আর গোয়িং টু বি আ মাল্টি মিলিনিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্প্যান্ডি বয় তোমার মানে হওয়া উচিত, যে আমি সেভিং করব, তারপরে সেই ব্যাপারটাকে আমি ইনভেস্ট করব, ব্যাংকে রাখবো না। বা আগেকার দিনে দেখবে মা ঠাকুমা দিদিমারা একটা ওই লক্ষ্মীর ভাড়ের মতো একটা জিনিস হতো, ওখানে রাখতেন, ওখানে যেটা রাখতেন সেটাই বার করতেন, বিপদের দিনে সেটাই কাজে লাগতো। কিন্তু সেখান থেকে কি আমরা কিছু ইন্টারেস্ট পেতাম? তার থেকে বেটার সেভিংস অ্যাকাউন্ট থেকে বেটার হচ্ছে এফডি অ্যাকাউন্ট, তার থেকে অনেক বেটার ওভার আ পিরিয়ড অফ টাইম হচ্ছে মিউচুয়াল ফান্ডস। ওভার আ পিরিয়ড অফ টাইম মানে কত? আমি যখনই বলবো 15-20 বছর, তোমাদের মতো যারা ইয়াং তারা ভাববে আরে ইয়ার কি দরকার, এখন তো মানে উই আর অনলি ইন আওয়ার 20s, mid-20s, কে ভাববে অত দূরের কথা, যখন যা হওয়ার দেখা যাবে, আগে বিয়ে করি বউ বাচ্চা হোক। ডোন্ট ডু দ্যাট, দ্যাটস আ মিস্টেক। তোমরা এখন থেকে যে ওয়াকিবহাল হচ্ছ, ইটস আ ভেরি পজিটিভ সাইন, নট অনলি ফর ইউ, নট অনলি ফর মি যারা কিনা আমার মতো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, বাট ফর দ্য এন্টায়ার ইকোনমি। ঠিক আছে, তোমরা যখন টাকাটা মার্কেটে খাটাবে, সেই টাকাটা তো মার্কেটে খাটছে, ইভেনচুয়ালি আমাদের জিডিপি তো বাড়ছে। এবার তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা নেই যে ভারতের ইকোনমি বাড়বে কি বাড়বে না। আমাদের জনসংখ্যা যখন বাড়ছে এবং আমরা যখন জিনিসপত্র কনজিউম করছি, আমাদের জিডিপি কী করে না বাড়ে ভাই, এটা আমাকে একটুখানি বলে বোঝাও। সো স্প্যান্ডি বয়, আই গেস তোমার মানে ইস্যুটাকে আমি অ্যাড্রেস করতে পারলাম। আর এখন যার ব্যাপারে আমি কথা বলবো তিনি হচ্ছেন দ্য ফুডি বাঙালি বং। উনি আমার কাছ থেকে প্রথমে কিছু লিখেছিলেন, আমি অতটা ভালো বুঝতে পারলাম না, তারপর আমি মোদ্দা কথাটা বুঝতে পারলাম যে উনি আমার কাছ থেকে কমেন্টের ওপরেই জানতে চাইছেন যে বিভিন্ন ক্যাপে কিছু টপ পারফর্মিং ফান্ডস অথবা কিছু আইপিওস এর ব্যাপারটা তো আরও রিস্কি, সেটা চলে যাচ্ছে শেয়ারের দিকে। মানে উনি একটা পার্টিকুলার শেয়ারে টাকা, উনি কেন বলছি মানে আইপিওর ব্যাপারটা হচ্ছে মানে পাবলিক অফারিং, সেখানে মানে শেয়ার মার্কেটের ব্যাপারটা চলে আসছে। ঠিক আছে, ওখানে একটা পার্টিকুলার কোনো শেয়ারে বা স্টকে তোমার টাকা লাগাচ্ছে, দ্যাট ইজ ইভেন মোর রিস্কি। ঠিক আছে, সেটা মানে আরও বেশি রিস্কি। মিউচুয়াল ফান্ডসের ব্যাপারটা কী হয়, মিউচুয়াল ফান্ডসে বিভিন্ন কোম্পানিতে তোমাদের টাকা খাটে। এই যে ফান্ড হাউসগুলো হয়, এএমসিগুলো হয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তাদের এরকম বিভিন্ন ভাগ থাকে। লার্জ ক্যাপের মধ্যে আগের দিন বলছিলাম যে আমাদের টপ 100টা কোম্পানি, মিড ক্যাপ হচ্ছে 101 থেকে 250, স্মল ক্যাপ হচ্ছে 250 থেকে তার পরেরগুলো। তো তারা এরকম বিভিন্ন কোম্পানি দেখে শুনে করে। এই ফান্ড হাউসগুলোকে ম্যানেজ করে হচ্ছে ফান্ড ম্যানেজাররা, তাদের কাছে প্রচুর এক্সপিরিয়েন্স থাকে, তারা অনেক বেশি নলেজেবল আমাদের থেকে। মানে তোমরা হয়তো সেরকম কিছু জানো না, তোমাদের থেকে খানিকটা বেশি আমি জানি, এবং আমি যা জানি সেটা হচ্ছে মানে ফান্ড ম্যানেজারে আমি বলবো নখের যোগ্য। ফান্ড ম্যানেজারে এক একজনের মাইনে জানো কত হয়? খুব কম করে যদি আমি বলি অ্যানুয়ালি $500,000, তার মানে আনুমানিক ধরো কম বেশি 5 কোটি টাকা তারা বছরে কামায়, অনেক তাবর সিইওর থেকে বেশি। এবং মানে যারা খুব এক্সপিরিয়েন্স বা যারা অনেক বড় বড় ফান্ড হাউসকে সামলাচ্ছেন, যারা খুব ভালো পারফর্ম করেছেন, সবসময় আলফা রিটার্ন দিয়েছেন, তারা $2 থেকে $2.5 মিলিয়ন পার বছর কামান। তো ফান্ড ম্যানেজারদের নলেজটা বুঝতে পারছো কোন জায়গায়? সো লেট দ্য এক্সপার্টস ডু দেয়ার জব। তোমরা যারা জানো না করতে যেও না। সো দ্য ফুডি বাঙালি বং, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো যে কিছু টপ পারফর্মিং আইপিওস আর কিছু টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ডস ইন দ্য ভেরিয়াস ক্যাপস। এবারে ফুডি বাঙালি বং এটা তোমাকে বললে পরে তোমার ক্ষতি হবে না ভালো হবে আমি জানি না, কেননা বোঝা যাচ্ছে যে তুমি সেরকম কেউ জানো না তোমার কমেন্টটা পড়ে। তো তুমি তো এই কাজটা গুগলে করেও দেখে নিতে পারতে যে টপ পারফর্মিং মিউচুয়াল ফান্ডস কী আছে, লার্জ ক্যাপে, মিড ক্যাপে, স্মল ক্যাপে। বাই দ্য ওয়ে, এর বাইরেও ক্যাপ হয় কি হয় না সেটা কি তুমি জানো? ফ্লেক্সি ক্যাপ বলে কিছু হয় কি, মাল্টি ক্যাপ বলে কিছু হয় কি? ফ্লেক্সি ক্যাপ কী বস্তু, মাল্টি ক্যাপ কী বস্তু, তোমার কি জানা আছে? ফুডি বাঙালি বং ডেট ফান্ডস হয়, তোমার কি জানা আছে? ফুডি বাঙালি বং ডেট ফান্ডস কী হয়, সেখানে মানে কীরকমভাবে ইনভেস্ট করা উচিত। আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তোমাদের গোল না জেনে, ঠিক আছে, কখনোই আমি তোমাদেরকে একটা পার্সোনালাইজড ওয়েতে গাইড করতে পারবো না। আমি তোমাদেরকে এটা অ্যাডভাইস করবো, যত বাঙালিরা আছো তাদের একটা টেন্ডেন্সি থাকে, ফুডি বাঙালি বং তোমাকে আমি কিন্তু পার্টিকুলার অ্যাড্রেস করে বলছি না, তো ব্যাপারটাকে খারাপভাবে নিও না, যে আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা পয়সাগুলোকে না মানে নলেজ গেইন করবার জন্য আমরা খরচা করতে চাই না।
যেগুলো কিনা মানে প্রথাগত মানে জিনিসপত্রের বাইরে, মানে কনভেনশনাল সিস্টেমের বাইরে। হ্যাঁ, আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে বা নিজেরা যখন একাডেমিক কিছু করি সেখানে আমরা পয়সা খরচ করতে রাজি আছি, কিন্তু বাকি যে জিনিসপত্র যে শিখবার থাকে সেখানে যখন আমাদেরকে পয়সা করি খরচ করতে হয়, আমরা কিন্তু ব্যাপারটাকে মানে ঠিক গিয়ে অ্যাকসেপ্ট করতে পারি না। এটা কিন্তু ভুল। যেখানে তুমি মনে করবে যে তোমাকে একটা জিনিস বেনিফিট দেবে, সেটাকে শিখবার জন্য, জানবার জন্য বা প্রপার চ্যানেল দিয়ে ব্যাপারটাকে করবার জন্য তুমি ইনভেস্ট করবে না? আজকে যদি তুমি একটা কনসালটেশনে যাও উকিলের কাছে, উকিলকে তুমি তার ফিস দেবে না? আজকে যদি তুমি একটা ডক্টরের কাছে যাও, তাকে তুমি তার ফিস দেবে না? ফাইন্যান্সিয়াল প্ল্যানের কাছ থেকে কেন এক্সপেক্ট করছো সে তোমাকে ফ্রিতে বলবে? চলো তোমাকে আমি ফ্রিতে বললাম, সেটা কি তোমার ভালো হবে? তোমার গোলস কি লাইফের আমি জানি, তোমার বয়স কত সেটা আমি জানি, তোমার ইনভেস্টমেন্টের টাইম হরাইজন কত আমি জানি, তোমার মাসিক আয় কত, তোমার সেভিংস কত, তুমি ইনভেস্ট কত করতে পারবে আমার কিছু জানা আছে? তুমি বিবাহিত না অবিবাহিত আমার জানা আছে? তোমার সন্তান আছে কি নেই, তাদের জন্য তুমি প্ল্যান করতে চাইছো কি চাইছো না আমি জানি। তুমি রিটায়ারমেন্টের জন্য প্ল্যান করতে চাইছো না, এখন তোমার ইমিডিয়েট কিছু একটা প্ল্যান আছে যে 5 বছরের মধ্যে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে বা গাড়ি কিনতে হবে বা একটা বাইক কিনতে হবে, আমার কিছু জানা আছে? আমি কী হিসাবে তোমাকে বলবো তুমি বলো। তাও তুমি জানতে চেয়েছো, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি চাইলে মিলিয়ে নিতে পারো। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি বলেছো টপ পারফর্মিং ফান্ডস, আমি লাস্ট 3 মাসের টপ পারফর্মিং ফান্ডস যেগুলো আছে তোমাকে বলে দিচ্ছি, বাকিটা তুমি নিজের মতো করে করো। আমি কিন্তু তোমাকে বলবো, তোমার কমেন্ট পড়ে আমি বুঝতে পেরেছি তুমি সেরকম বিশেষ কিছু জানো না, করতে যেও না ভাই, টাকাটা ডুববে। ভালো কথা বলে রাখছি। লার্জ ক্যাপের মধ্যে এই মুহূর্তে নাম্বার 1 টপ পারফর্মিং ফান্ড হচ্ছে কোয়ান্ট, আর নাম্বার 2তে আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোয়ান্ট লাস্ট 3 মাসে রিটার্ন দিয়েছে 0.03, আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাস্ট 3 মাসে রিটার্ন দিয়েছে -0.42 বিকজ অফ অল দ্য ওয়ার অ্যান্ড ননসেন্স। মিড ক্যাপের মধ্যে টপ 2 পারফর্মিং ফান্ডস অ্যাকর্ডিং টু লাস্ট 3 মান্থস হচ্ছে এইচএসবিসি, যেটা রিটার্ন দিয়েছে 7.91%, আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, যেটা কিনা রিটার্ন দিয়েছে লাস্ট 3 মাসে 6.44%। স্মল ক্যাপের মধ্যে যে দুখানা টপ পারফর্মিং ফান্ডস অ্যাকর্ডিং টু লাস্ট 3 মান্থস, প্রথমটা হচ্ছে ইউনিয়ন, সেটা রিটার্ন দিয়েছে কত, সেটা রিটার্ন দিয়েছে 12.61, আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটার্ন দিয়েছে 13.47। এবার তুমি বলবে এটা কি হলো, তাই তো? যদি তুমি বলো র্যাঙ্ক 1-এ ইউনিয়ন রয়েছে স্মল ক্যাপ, সেটা রিটার্ন দিচ্ছে মাত্র 12.61, যেটা কিনা মাত্র নয়, আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা র্যাঙ্ক 2 সেটা দিচ্ছে 13.47। এটা কি করে সম্ভব বাবু, কি করে সম্ভব? সেখানে একটা জিনিস চলে আসে ওয়াইটিডি কি, ইল্ড টু ডেট। তো এই ব্যাপারগুলো জানবার আছে, বুঝবার আছে, তোমাকে তো আমি দেখে পড়ে বলে দিলাম। বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট। এবার কি তুমি মানে এগুলোতে টাকা ঢালা শুরু করে দেবে, বিনিয়োগ করা শুরু করে দেবে তোমার টাকা? আর যদি করো, দিনের জন্য করবে, মাসের জন্য করবে, বছরের জন্য করবে? এগুলো তো আমি তোমাকে পাস্ট পারফরমেন্স বললাম, যে লাস্ট 3 মাসে এরকম দিয়েছে, লাস্ট 6 মাসে কত দিয়েছে তোমার জানা আছে? লাস্ট 12 মাসে, লাস্ট 2 বছর, 3 বছর। তাহলে ফান্ড হাউসটা কত পুরনো তুমি জানো? ফান্ড হাউসের ম্যানেজারও তো চেঞ্জ হতে পারে। ফান্ড হাউসের যিনি ম্যানেজার হতে পারে উনি অনেক কোটি টাকার চাকরি করছেন, হতে পারে তার বেটার কোনো তিনি জব অপরচুনিটি পেলেন, তো অন্য কোথাও শিফট করলেন, অথবা উনি শরীর খারাপ হলো, উনি ছেড়ে দিতে বাধ্য হলেন চাকরিটা। সেই ইনফরমেশনগুলো তো আমরা পাবো, তোমরা পাবে, যে কোন ফান্ড হাউসের কোন ফান্ড ম্যানেজার কখন কি চেঞ্জ করছে না চেঞ্জ করছে, মার্কেট ভোলাটিলিটিকে কে কত ভালোভাবে হ্যান্ডেল করছে। সবাই তো জানতে চায় রিটার্ন কে কত দিচ্ছে, কিন্তু যখন মার্কেট পড়ছে যেরকম এখন, তখন কে আমাদের টাকাটাকে কম পড়তে দিচ্ছে, এগুলো জানো? রিস্ককে বেটার হ্যান্ডেল করে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকাল তোমরা গুগল করলে দেখতে পারবে সব মানে চারিদিকে ঢিডি পড়ে গেছে, এসআইপি নাকি মানে ওয়েলথ জেনারেট করতে পারে না, এসআইপি করা নাকি ভুল। অ্যাম্পিও সে কথা বলছে। অ্যাম্পি কি? অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া। যেরকম আমার এআরএন আছে, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এআরএন নাম্বারটা আমার আছে, এআরএন এর মধ্যে এটাই কিন্তু হচ্ছে অ্যাম্পি রেজিস্ট্রেশন নাম্বার। তো অ্যাম্পি কথাটা কেন লিখেছে যে এসআইপি করলে পরে লস? কারণ অ্যাম্পি সার্ভে করে দেখেছে যে বেশিরভাগ ইনভেস্টার 5 বছরের মধ্যে নিজেদের টাকাগুলোকে উইথড্র করে নেন। যখনই মার্কেট পড়ে টাকাটাকে আগে তুলে নেন, যে আরও টাকা পড়ে যাবে, যেটুকুন টাকা রেখেছি ভাই নিয়ে নিই। এটাই তো লোকেরা ভুল করে। এসআইপি ইজ আ লং টাইম গেম। এসআইপি লোকে করেই, মানে তোমাদেরকে এটাই বলবো, লম্বা টাইম মাথায় রেখে এসআইপি করবে। মিনিমাম আমি বলবো মানে বেয়ার মিনিমাম 5 বছর, ঠিক আছে? তার কমে করতে চাইলে উই হ্যাভ টু সিট অ্যান্ড টক, কিন্তু 5 বছরের নিচে আমি এমনিতেই কাউকে অ্যাডভাইস করি না, করবও না, খুব রেয়ারলি করি। তো এই ব্যাপারগুলো জানো, শুধুমাত্র রিটার্ন দেখলে হয় না। কে তোমার টাকাটাকে যখন মার্কেট পড়ছে তখন তোমার মানে মার্কেটের যে ইন্ডিসেসগুলো হয়, যে বেঞ্চমার্কগুলো হয়, সেই বেঞ্চমার্কের থেকে কম পড়ছে কে, সেটাও তো একটা দেখবার মতো জিনিস। আমি ক্রিকেটিং টার্মসে বোঝাচ্ছি, আইপিএল চলছে, আজকাল যে কোনো টিম
200 রান করে ফেলছে 20 ওভারে। তার মানে প্রত্যেক বোলার যারা বল করছে অন অ্যান অ্যাভারেজ 10 রান পার ওভার করে যাচ্ছে। এবার সেখানে যদি জসপ্রীত বুমরা 9 রান করেও যায় পার ওভার, তাহলে পরে কি ও বাকিদের থেকে বেটার কি বেটার না? তার মানে কেউ হয়তো 11 রান খেয়েছে পার ওভার, অ্যাভারেজে তাহলে 10 রান হলো। তার মানে বুমরা বাজে বল করলেও ও গেছে কত 9 রানস পার ওভার, যেখানে কিনা অন অ্যান অ্যাভারেজ ওর টিমের বাকি বোলাররা খেয়েছে 10 রানস পার ওভার। তো এইটাও হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার। ভালো করে বোঝাচ্ছি, বোঝো। বাকি মানে তুমি তোমার মর্জির মালিক, তুমি জানতে চাইছো ফুডি বাঙালি এবং তোমাকে আমি বললাম ব্যাপারটাকে খারাপভাবে নিও না, ব্যাপারটা তোমার ভালোর জন্য বলছি। কাম সিট উইথ মি, হ্যাভ আ কনসালটেশনে কোনো টাকা নেই। তারপরে যদি মনে করো ইনভেস্ট করবে, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ডু ইট। ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলোকে জানো, শেখো। নিজে নিজে সব কাজ হয় না। তুমি নিশ্চয়ই আজকে কোনো একটা কাজ করো, নিশ্চয়ই তোমার কোনো প্রফেশন আছে বা না আছে, কিন্তু তোমার তো এই বিষয়টা নিয়ে জ্ঞান নেই। ইউ বি গুড অ্যাট হোয়াট ইউ ডু। ঠিক আছে? লেট মি বি গুড অ্যাট হোয়াট আই ডু। হ্যাঁ, এবারে হতে পারে যে আমি অনেকগুলো কাজ করছি এই মুহূর্তে, তার মধ্যে দুটো তোমরা জানো, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে এইটা। এর বাইরেও আমি বেশ কিছু কাজ করি, সেগুলো ক্রমশ প্রকাশ্য। ভিডিওর এই পোর্শনটাকে এখানে ইতি টানছি। গতকাল চাঁদের হাট হয়েছিল, যখন ওথ টেকিং সেরিমনি চলছিল। আজকে আমার প্লেটে চাঁদের হাট। এখানে ভাজা রয়েছে কয়েক রকমের, আলু ভাজা, পোস্ত ছিটিয়ে পোস্তের বড়া, করলা ভাজা, বেগুনি, সর্ষে পমফ্রেট, মুরগির আলু দিয়ে পাতলা লাল ঝোল, গরম মশলা দিয়ে মাগুর মাছের ঝোল, এটা কচুর লতি শুটকি মাছ দিয়ে, মুগের ডাল নারকেল দিয়ে। আর তোমরা দেখছো সুজয় ক্রনিকলস, সুজয়কে নিয়ে চলো খাবারটা খাই। শুরুতে সামান্য ঘি দিয়ে খাবো, ভাতটাকে একটুখানি আলু ভাজা দিয়েও মাখবো, আবার দু একটা করলাও নিয়ে নেবো। বেশ করে ভাতটাকে মাখি, প্রথম গ্রাসটা নিয়েই ফেলি ঠাকুরের নাম করে। ও গরমা গরম ঘি ভাজা, লঙ্কাটাও বেসন দিয়ে ভাজা, তুখোর ক্রিসপি ক্রাঞ্চি বড়া ভাজা খাওয়ার একদম মজাই আলাদা। পোস্তের বড়া আমার বাড়িতে এরকমভাবেই হয়। বেশি মোটা ফোটা ভেতরে পেঁয়াজ ঢুকিয়ে না, ওটা আমার ভালো লাগে না। এটা ক্রিসপি ক্রাঞ্চি হয়। অনেক বাঙালি প্রতিষ্ঠানে বা পাইস হোটেলে যখন খেতে গেছি, যদিও আমি পাইস হোটেলে কমই খেয়েছি, পোস্তের বড়ার দাম ভীষণ থাকে। সেটা তোমরা কমেন্টে আমাকে লিখে জানাতে পারো কেন, পোস্তর দাম বেশি বলে, নাকি ভেতরে ওরা পেঁয়াজ বাদাম হাজি বাজি এতগুলো জিনিস দেয় বলে, আমি জানি না। তবে বাইরে যে পোস্তের বড়াটা বিক্রি হয়, পাওয়া যায়, ওটা আমার ভালো লাগে না। ভেতরে আবার ড্রাই ফ্রুটসও গেছে, নারকোলও ড্রাই ফ্রুট, কড়াইশুঁটি গেছে, আমন্ড গেছে, বাপরে বাপ, বোধহয় কিশমিশ গেছে, বলতে পারবো না। হ্যাঁ, কিশমিশ গেছে। শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছে, মনটা বাড়ি খারাপ হয়ে গেল। শুকনো লঙ্কা হবে একদম ডাসা গোটা। যাই হোক, ওই ডালটা খাওয়ার জন্যই বেগুনিটা করা হয়েছে। দেখি প্রথম গ্রাসটা নিই। ডাল এবং ভাত দুটোই জমে একদম পাথর হয়ে গেছে, ওরা পাখা বন্ধ, এসি চলছে তো। তবে তাও ডালের যে স্বাদ আমি পাচ্ছি, কড়াইশুঁটির স্বাদ আমি পাচ্ছি, ডালটাও কিন্তু বেশ ভালো হয়েছে, নুন ঠিকঠাক। আমি এই জাতীয় ডাল একটু মিষ্টি পছন্দ করি। বেগুনিগুলো ফ্যান্টাস্টিক হয়েছে, একদম পাতলা। কথা বলতে গেলে, ছবি তুলতে গেলে একটুখানি গরম হয়ে যায়, বাট আমি বুঝতে পারছি বেগুনিটা হয়েছে ফ্যান্টাস্টিক। দ্য রিজন বিং একদম থিনলি স্লাইসড বেগুন, মোটের উপরে ডাল দিয়ে খেতে দিব্য লাগছে। যখন ডিনার করবো তখন তো আর ভিডিও করবো না, তখন গরম খেয়ে বসি না। দিব্য হয়েছে। এই কড়াইশুঁটি দেওয়াতে একটা কী বলবো, একটা গ্রিন ব্যাপার এসছে স্বাদের মধ্যে, ইফ দ্যাট মেক সেন্স। তবে আমনটা দেওয়াটা ঠিক, মানে ব্যাপারটা ঠিক খাটেনি। তবে যেরকম বললাম, খেতে হয়েছে টেস্টি, বিশেষ করে কড়াইশুঁটি আর নারকেল দেওয়াটা। এরপর নেক্সট আইটেম, এবারে পমফ্রেট মাছটা খেয়ে নেবো। কাঁচা লঙ্কাটাকে নিয়ে নিই প্লেটে। এত বড় মাছ তো মনে হয় না এখন সাঁটাতে পারবো বলে, তবে কিছুটা তো অবশ্যই খাবো।
বাপরে বাপ, এটাকে তোলাই তো একটা বিরাট বড় ঝক্কির ব্যাপার। বড় সড়ো সাইজের পমফ্রেট, হিয়ার ইট ইজ। এই হচ্ছে তার ঝোলের রং। লঙ্কাগুলোকে চিড়ে দেওয়া হয়েছিল, সে লঙ্কাও ভালো করে ডলে নিই। দেখি টেস্ট করে কীরকম হয়েছে, নিশ্চয়ই ভালোই হবে। খুব ভালো হয়েছে। সর্ষে পেঁয়াজ ফেয়াজ দিয়ে করা, রসুন রসুন দিয়ে করা, চমৎকার বললেও কম হবে। পমফ্রেট মাছও আমার খুব প্রিয় মাছ। ইনফ্যাক্ট পমফ্রেট মাছে যেহেতু কাটা কম থাকে, পমফ্রেট মাছ অনেকেরই প্রিয়। আর মাছটার মধ্যে একটা টেস্টও আছে, এটা সামুদ্রিক মাছ। শুরুতে একটুখানি ভিনিগার বা লেবু চিপে যদি নাও, তাহলে পরে এই যে একটা গন্ধ থাকে সি ফুডের, সেটা চলে যায়, তখন খেতে অনেক বেশি অ্যাপাটাইজিং লাগে। আর এই মাছটা আমার খুব টেস্টিও লাগে। আর যদি মাছটা হয়েছে খুব ভালো, একদম সেরা সেরা। মাছটাকে সামনে থেকে দেখো, কাটা তো খুবই কম, ভালো কোয়ালিটির মাছ। তবে ওই সেই আড়াই গ্লাসেই মোটামুটি খেলা শেষ। এই প্রিপারেশনটা আমার খুব প্রিয়। এটা তন্মীর পাকশালা থেকে শিখে করা। তোমরা চাইলে ওনার চ্যানেলটা চেক আউট করতে পারো। এরপরে নেক্সট আইটেম, পুরো মাছটা খেতে পারবো না। আমাদের বাড়িতে একটা টাকানা মাছের ঝোল হয় বা ঝাল যেটাই বলো, ওটারও মানে ঝোলটার স্বাদ অনেকটা এরকমই হয়। বাকি যে ডিফারেন্সটা থাকে, কিছু ডিফারেন্স তো থাকবেই, তার মধ্যে একটা মেজার থাকে যে ওটা যেহেতু ট্যাংরা মাছের, ওর জন্য ট্যাংরা মাছের স্বাদটা হয়, এটা যেহেতু পমফ্রেটের, ওর জন্য পমফ্রেটের স্বাদ। কিন্তু মোটের ওপর উপকরণ বলো বা প্রসেসটা বলো, অনেকখানি সিমিলার। মোটামুটি এখন অর্ধেকটা মাছ মতো খাচ্ছি, বাকি অর্ধেক ডিনারে আমিই খাবো, এটু কাটার কোনো ব্যাপার নেই। ও, এবারে মাগুর মাছকে ওড়াবো। দুটো পিস ছিল, এখন লেজটা খাচ্ছি, ওটা রাত্রেবেলা খাবো, ওই চাকের পিস। আমরা বলি চাক, তোমরা বলো কি বলো, মানে বডি পিস বেসিক্যালি। খুব সুন্দর গরম মশলা অ্যারোমা পাওয়া যাচ্ছে। সুন্দর সুসিদ্ধ চন্দ্রমুখী আলু। এই প্রথম বাইটটা নিয়ে হয়েছিল, এখানে খুব ভালো। নুনটা একটু কম, তার বাইরে ঝোলটা খুব ভালো হয়েছে। ঝাল ঠিকঠাক, নুন ঠিকঠাক, সব থেকে বড়ো কথা গরম মশলা ফ্লেভারটা ঠিকঠাক, চ্যাম্পিয়ন হয়েছে। মাগুরটাও জানি না দেশি দিয়েছে না হাইব্রিড দিয়েছে। যার কাছ থেকে কই নিয়েছিলাম মাগুরও তার কাছ থেকেই নিয়েছিলাম, সেই ভিডিও তো রয়েছে চ্যানেলে, মানিকতলা বাজারের। এতক্ষণের মুখের মধ্যে সমস্তগুলো ফ্লেভার একসঙ্গে, মানে কি বলবো, মেলবন্ধন ঘটলো। মাছ, আলু, ভাত, ঝোল। মাগুর মাছ আমার সব থেকে প্রিয় মাছগুলোর মধ্যে একটা। মাগুর মাছের যাই খাই আমার মোস্টলি ভালো লাগে। ছোটোবেলা থেকে যে মাছটা কত খেয়েছি বলে বোঝাবার বাইরে। তখন অনেক কম দামে পাওয়া যেত মাগুর, এখন তো মাগুর মাছ মহার্ঘ একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে। আর তারপরেও টাকা দিল যে তোমরা আসল মাগুর পাবে, দেশি মাগুর, তারও কোনো গ্যারেন্টি নেই। মাগুর মাছের এই আইটেম, এই চ্যাপ্টারটা সুপার ডুপার হিট। মাগুর মাছেরও মোটামুটি লেজে কমই কাটা থাকে, এই সাইডের এগুলোকে যদি ফেলে দাও তাহলে পরে মোটামুটি মাছটা নির্ঝঞ্ঝাটে খাওয়া যায়। এতগুলো খাবার খেতে খেতে হাঁপিয়ে গেছি, এখনও দুখানা আইটেম বাকি। ঈশ্বরে অনেক আশীর্বাদ আছে। এই হচ্ছে সুন্দর পাতলা লাল মুরগির ঝোল, আলু সহযোগে। তবে মনে হচ্ছে আলুটাকে ধরে এই যে ঠকেছি, চাই তো চন্দ্রমুখী, টাকাও দিই চন্দ্রমুখীর, এটা মনে হয় যদি দিয়ে দিয়েছে, ছুঁয়ে আমার মনে হচ্ছে, বাকিটা তো খেলেই বুঝবো। পাতলা সুন্দর ছিমছাম লাল রঙের একটা ঝোল, শুকনো লঙ্কা দিয়েই হয়েছে। যেহেতু আমরা ঝালটা একটুখানি বেশি খাই, ঝালটা খেতেও পারি, সেটাও একটা কথা। বেশি কমটা তো সাবজেক্টই, যাই হোক। দেখি আলুটা সিদ্ধ তো ঠিকই, একদম পুরোপুরি জ্যোতি আলু। না বাবা, যখন টিপছি দেখি, না খেলে বুঝতে পারবো না যে জ্যোতি না চন্দ্রমুখী। ইয়েস স্যার, জ্যোতি আলু। এবারে জ্যোতি না চন্দ্রমুখী কী করে বুঝতে হয় কেনার সময় আমি জানি না। আমি অনেক সময় সবজি ভিডিওতে জিজ্ঞাসা করেছি, বিভিন্ন রকম কথা শুনেছি। কেউ বলে লম্বাটা হয়, কেউ বলে গাটা মসৃণ হয়, এই হয় সেই হয়। আর বেশিরভাগ সবজি বিক্রেতারা বলে আমরা নিজেরাও জানি না, বস্তাটা ডিফারেন্ট থাকে, এর থেকেই বুঝি
তোমাদের মধ্যে যদি কেউ জানো কমেন্টে লিখতে পারো। এক্স বিচে শ্রেয়া ব্যানার্জি, তোমার তো অনেক রকম নলেজ আছে খাবার দাবার নিয়ে, তুমি হয়তো কিছু একটা লিখে জানাতে পারো, আমার তো কোনো আইডিয়া নেই। কিন্তু চিকেন একদম সুসিদ্ধ হয়েছে, লেগ পিসটাই খাচ্ছি, আর ঝোলটা খুবই ভালো হয়েছে, ঝাল ঠিকঠাক, টক ঠিকঠাক, নুনটা একটু বেশির দিকে, সেটা আমার জন্য হয়েছে, আমি নিয়েছি নুন বেশি। আর আদা পেঁয়াজ রসুনের সুন্দর একটা মেলবন্ধন, বেশ লাগছে খেতে। সানডেতে এরকম মুরগির ঝোল একদম দুপুরের খেলা পুরো জমিয়ে দেয়। লাস্ট একটা আলটিমেট গ্রাস, পাক্কা 1.5 গ্রাস ভাত নিলাম এই কচুর লতি আর শুটকির জন্য। পেটে আর জায়গা নেই, আজকে প্রচুর খাওয়া হয়ে গেল। এই শুটকি মাছ, লোটে মাছের শুটকি, স্বাদটা ঠিক খুলে নিতে, শুটকির যে একটা এসেন্স, একটা ফ্লেভার সেটা আছে, কিন্তু খাওয়া যায় না, একটা মেডিসিনাল একটা এফেক্ট লাগছে। শুটকিটা অনেকদিন হয়ে গেছে বলে কি হয়তো তাই, তবে ঠিক মানে খাওয়ার পরে মুডটা একটুখানি মানে কী বলবো খিচড়ে গেল, অদ্ভুত রকমের একটা স্বাদ লাগছে। এটা লাগছে অনেস্টলি বললাম, ওর জন্যই মাছটাকে একটু আলাদা করে খেলাম। যাই হোক, আর শুটকির ব্যাপারে কিছু বলছি না, লতির ব্যাপারে, কারণ ভালো কিছু মনে হয় না বলতে পারবো বলে। নুন টুন ঠিক হয়েছে, ঝাল ঠিক হয়েছে, সেটা নয়, একটা মানে একটা উইয়ার্ড একটা মেডিসিনাল একটা এসেন্স লাগছে পুরো ব্যাপারটার থেকে। এনিওয়েজ, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এত ভালো খাবার খেতে দিয়েছেন বলে, এতগুলো খাবার খেতে দিয়েছেন বলে। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সূর্য সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড অলসো হোয়াট ইজ ইম্পারেটিভ ইজ টু টেক কেয়ার অফ ইউর ফাইন্যান্সেস, ইনভেস্ট করবে ঠিকভাবে।